একজন পাগল ফ্যান তার স্বপ্নের হিরোর জন্য কি করতে পারে সেটা জানলে আপনিও অবাক হবেন। একটি সাধারণ গ্রামের ছেলে, নাম তার সাগর। সাগর এক বড় সুপারস্টার সূর্যা কুমারের অনেক বড় ফ্যান। কিন্তু এই ফ্যান সূর্যার জীবনে এমন কিছু করে যা সূর্যা কুমার অবাক হয়ে যায় আর চলে যায় সাগরকে খুঁজতে। কথা বলছিলাম কিছুদিন আগে মুক্তি পাওয়া সাউথ মুভি আন্ধ্রা কিং তালুকার কথা। তাহলে আজকের গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি আন্ধ্রা কিং সূর্যাকে অনেক চিন্তিত দেখায়, কারণ সূর্যার ১০০তম সিনেমার জন্য কোনো প্রযোজক পাচ্ছিল না, কারণ তার পরপর কটা ছবি ফ্লপ হয়েছে। সূর্যা তার ক্যারিয়ারে ১০০তম ছবিটি করতে চায়, তাই সূর্যা পুরনো প্রযোজক নায়ককে কল করে। নায়ক তখন সূর্যাকে বলে, আমি একটা ছবি শুরু করতে যাচ্ছি। সূর্যা বলে, ছবিটায় কাকে নিচ্ছেন? নায়ক তখন বলে, আমার ছেলেকে। আমি আমার ছেলেকে এই ছবিতে লঞ্চ করছি। আপনি চাইলে এই ছবিতে সাইড ক্যারেক্টারে অভিনয় করতে পারেন। সূর্যা বলে, কোন ক্যারেক্টার? প্রযোজক তখন বলে, হিরোর বাবার ক্যারেক্টার। এটা শুনে সূর্যা রেগে ফোনটা কেটেই দেয়। পরদিন ঈশ্বর নামের একজন সূর্যাকে নিয়ে আর্টিকেল লেখে। সেখানে লিখেছে সূর্যার ১০০তম ছবি টাকার অভাবে হচ্ছে না। আরও খারাপ মন্তব্য লেখে। তারপর সূর্যার বাড়ির সামনে হামলা হয়, কারণ সূর্যা তার ১০০তম ছবিটি করতে পারছে না। একসময়ে তার কতই না ক্রেজ ছিল। এইসব চিন্তা করছিল। তারপর সূর্যা তার ম্যানেজার বিষ্ণুকে ডাকে, আর সূর্যা বলে, আমাকে যেভাবে হোক ১০০তম সিনেমা করতেই হবে। তাতে আমার বাড়ি গাড়ি যদি বিক্রি করতে হয় তাও আমি রাজি। বিষ্ণু তখন সূর্যাকে বোঝায় আর বলে, রাজারা কখনো প্রাসাদ বেচে না। বিষ্ণু তখন সূর্যাকে অন্য কোনো উপায় বের করতে বলে। তারপর সূর্যা সবকিছু চিন্তা করে একটা সিদ্ধান্তে আসে এবং সূর্যা বাবার ক্যারেক্টারে অভিনয় করবে বলে ঠিক করে। তখনই সূর্যা প্রযোজক নায়ককে কল করতে যায়। ঠিক তখনই ম্যানেজার বিষ্ণু এসে জানায়, স্যার, আপনাকে আর ছবির জন্য কারো কাছে যেতে হবে না। কেউ আপনার অ্যাকাউন্টে ৩ কোটি টাকা ডিপোজিট করেছে। এটা শুনে সূর্যা তো বিশ্বাসই করে না। বিষ্ণু তখন বলে, এটা সত্যি স্যার। সূর্যা তো অবাক হয়ে যায়। সূর্যা তখন যে টাকাটা পাঠিয়েছে তার খোঁজ নিতে বলে। বিষ্ণু তখন ব্যাংক থেকে তার ডিটেলস নেয়। তারপর বিগেস্ট ফ্যানদের তৈরি করা একটা বই নিয়ে আনে আঞ্জি। আঞ্জি তখন বই বের করে ডিটেলস চেক করে জানতে পারে আন্ধ্রা কিং অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সাগর পাঠিয়েছে টাকাটা। আঞ্জি তখন সাগরকে চিনতে পারে। আঞ্জি তখন সূর্যাকে বলে, আমি একে ছোটবেলায় দেখেছি। তারপর সিন ফ্ল্যাশব্যাকে আসে। ছোটবেলায় সাগর তার বাবার সঙ্গে সিনেমা দেখতে আসে, কিন্তু সিনেমা হল হাউসফুল হয়ে যায়, কোনো টিকিট পাওয়া যায় না। তখনই সাগর তার বাবাকে নিয়ে আঞ্জির কাছে যায়। আঞ্জি তখন আনন্দে উল্লাস করে বেড়াচ্ছিল। তখনই সাগরের বাবা আঞ্জিকে বলে, আমাকে একটা টিকিট দাও না। আঞ্জি বলে, আমরা সূর্যার ফ্যান। সূর্যার পোস্টারের উপরে উঠতে পারলে তবেই আমি টিকিট দেব। ছোট সাগর তখন তার শার্ট খুলে আন্ধ্রা কিং লিখে সূর্যার পোস্টারে উঠে পড়ে আর চেঁচিয়ে বলে, আন্ধ্রা কিং সূর্যা। এটা দেখে সূর্যার ফ্যানরা অনেক খুশি হয় আর সাগরকে একটা টিকিট দেয়। সেই দিন থেকে সূর্যার নাম আন্ধ্রা কিং হয়ে ওঠে। এটা শুনে সূর্যা তো অবাক হয়ে যায়। আঞ্জি তখন বলে, এই সাগর হলো আপনার বিগেস্ট ফ্যান। সূর্যা তখন সাগরের সাথে দেখা করতে যাবে বলে ঠিক করে। এতগুলো টাকা সে পাঠিয়েছে, তার সাথে দেখা না করলে হয়। তাই সূর্যা বেরিয়ে পড়ে তার ফ্যানের সাথে দেখা করতে। তারপর সূর্যা রাস্তায় একটা দোকানে চা খেতে বসলে টিভিতে দেখে ওই আর্টিকেলের জন্য ঈশ্বরকে অনেক মারধর করেছে, আর ঈশ্বরকে সূর্যার কাছে ক্ষমা চাইতে বলে। সূর্যা তখন ঈশ্বরের কাছে যায় আর ঈশ্বরকে বলে, আন্ধ্রা কিং অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্ট সাগর, আর তুমি ভাইস প্রেসিডেন্ট। তুমি আমার একজন ফ্যান হয়ে এইসব কেন লিখেছ? ঈশ্বর বলে, আমি আপনাকে ছোট করার জন্য এইসব লিখিনি, আর সাগর হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমি শুধু তাকে আপনার অবস্থার কথা জানাতে চাইছি। তারপর আমাদের সাগরকে দেখানো হয়। তারপর সুপারস্টার সূর্যার সিনেমা রিলিজ হয় আর হলের সামনে সাগর নাচানাচি করছিল। তারপর কিছু রাইভাল গ্যাংয়ের সাথে সাগরের ঝামেলা হয়, কারণ তারা সুপারস্টার সূর্যাকে পছন্দ করতো না। তারপর হলে রিল আসতে দেরি হয় আর রাইভাল গ্যাংরা হাসাহাসি শুরু করে। এটা দেখে সাগর সহ্য করতে পারে না আর হলের সামনে গিয়ে ঢিল ছুঁড়ে মারে। তারপর হলের কাঁচ ভেঙে সাগর একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম মহালক্ষ্মী। তারপর মেয়েটি সরে যেতেই সাগর মেয়েটিকে দেখার জন্য আবার ঢিল ছুঁড়ে। তারপর একটা ঢিল মেয়েটির মাথায় লাগে। এটা দেখে সাগর অনুশোচনায় ভোগে। আর এই মহালক্ষ্মী হলো হল মালিক পুরুষোত্তমের মেয়ে। তারপর পুরুষোত্তম হল ভাঙচুর করায় সাগর ও তার বন্ধুকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। থানায় এসে সাগর শুধু মহালক্ষ্মীর কথাই ভাবে, কারণ সাগর মহালক্ষ্মীকে ভালোবেসে ফেলেছে। তারপর সাগরের বাবা থানায় এসে সাগর ও তার বন্ধুকে
ছাড়িয়ে নিয়ে যায়। সাগরের বাড়ি ছিল নদীর ওপারে, তাই নৌকা করে যাতায়াত করতে হয়। বাড়ি এসে সাগরের মা সাগরকে বলে, আর কতদিন এইভাবে নায়ক নিয়ে পড়ে থাকবি? এবার অন্তত পড়াশোনায় মন দে। সাগর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করত। তারপর রাতে সাগর শুধু মহালক্ষ্মীর কথাই ভাবে। তার পরদিন সাগর কলেজে এলে রাইভেলরা সাগরের কাছে আসে আর আন্দ্রা কিং সুরিয়াকে নিয়ে হাসাহাসি শুরু করে, কারণ সুরিয়ার পরপর কটা ছবি ফ্লপ হয়েছে। আর রাইভেলরা কালো ব্যাচ পরে মজা নিতে শুরু করে। তখনই তাদের মধ্যে মারামারি শুরু হয়। সাগর তখন মহালক্ষ্মীকে দেখতে পায়। সাগর তখন দেখে মহালক্ষ্মীও কালো ব্যাচ পড়েছিল। সাগর তখন ভাবে মহালক্ষ্মী হয়তো সুরিয়ার বিপক্ষে। তারপর কলেজে মারামারির কারণে প্রিন্সিপাল দুই পক্ষকে ডাকে এবং বলে, কলেজের মধ্যে তোমরা কি মারামারি করতে এসেছো? সাগর বলে, আন্দ্রা কিং সুরিয়াকে তারা কটু কথা বলেছে। প্রিন্সিপাল তখন সুরিয়ার এমন বর্তমান অবস্থার জন্য নিজেই মজা নেয় এবং সাগর ও তার বন্ধু ঈশ্বরকে শাস্তিস্বরূপ ক্যান্টিনের ওয়েটারে কাজ করতে বলে। তারপর সাগর আর ঈশ্বর প্রিন্সিপালের কথা মতো বাধ্য হয়ে সে কাজটা করে। তারপর ক্যান্টিনে মহালক্ষ্মী আসে। সাগর তখন মহালক্ষ্মীকে দেখতে পায়। মহালক্ষ্মী তখন সাগরকে ওয়েটার হিসেবে দেখে কোল্ড ড্রিঙ্কস চায়। সাগর বলে, তুমি সেদিন কালো ব্যাচ পড়েছিলে কেন? মহালক্ষ্মী বলে, আমাকে কলেজে কেউ বলেছিল কেউ মারা গিয়েছে, তাই ওই ব্যাচটা কলেজের সিনিয়র সবাইকে পড়তে বলেছিল, তাই আমিও পড়েছিলাম। এটা শুনে সাগর তো অনেক খুশি হয়, কারণ মহালক্ষ্মী সুরিয়ার জন্য সেই ব্যাচটা পড়েনি। সাগর তখন মহালক্ষ্মীর জন্য কোল্ড ড্রিঙ্কস এনে দেয় এবং তারা দুজনে পরিচিত হয় এবং সাগর মহালক্ষ্মীর নাম জিজ্ঞেস করে। মহালক্ষ্মী তখন তার নাম বলে। সাগর তখন মহালক্ষ্মীর কাছে ক্ষমা চায়, কারণ সাগর সেদিন ঢিল ছুঁড়েছিল, সে ঢিলটা এসে মহালক্ষ্মীর মাথায় লেগেছিল। মহালক্ষ্মী তখন সাগরকে ক্ষমা করে দেয়। সাগর কলেজের ফাইনাল ইয়ারে পড়তো আর মহালক্ষ্মী ছিল তার জুনিয়র। তারপর সাগর মহালক্ষ্মী রেখে যাওয়া বাকি কোল্ড ড্রিঙ্কসটা খেতে থাকে। মহালক্ষ্মীর প্রেমে যেন সাগর পাগল হয়ে যায়। তারপর সাগর সিনেমা হলে টিকিট কাটতে গেলে তাকে কোনো টিকিট দেওয়া হয় না, কারণ সাগর কদিন আগে হল ভাঙচুর করেছিল। তখনই সাগর মহালক্ষ্মীকে দেখতে পায় এবং সাগর মহালক্ষ্মীকে ডাকে এবং মহালক্ষ্মীর কাছে সাগর টিকিট চায় আর জানায় সাগর হলো আন্দ্রা কিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। মহালক্ষ্মী তখন সাগরকে টিকিট দেয় এবং সাগর মহালক্ষ্মীকে ধন্যবাদ জানায়। সিনেমার শেষে মহালক্ষ্মী তার বাবার জন্য অপেক্ষা করছিল। তারপর সাগর মহালক্ষ্মীর কাছে এসে আবারও ধন্যবাদ জানায়। মহালক্ষ্মী তখন সাগরকে বলে, তুমি তো নায়ক সূর্যা কুমারের জন্য সব জায়গায় এত মারপিট করো কেন? সে তো তোমাকে চেনেই না। সাগর বলে, আমি ওনাকে অনেক সম্মান করি। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখানো হয়। সাগর ছোটবেলায় আবৃত্তি করতে অনেক ভালোবাসতো, কিন্তু সাগরের গ্রামের লোক এগুলোকে নিয়ে মজা করত। এইসব সাগরের বাবার একদম ভালো লাগতো না। তারপর একদিন সাগরের বাবা সাগরকে পড়াশোনার জন্য শহরে নিয়ে আসে, কিন্তু সাগর শহরে এত গাড়ি এবং বাড়িঘর দেখে অনেক ঘাবড়ে যায়। সাগর অনেক ভয় পেয়ে যায়। তারপর সাগরের বাবা সাগরকে একটা স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে আসে। সাগরের বাবা তখন স্কুলের মাস্টারমশাইকে বলে, আমার ছেলে ভালো কবিতা আর আবৃত্তি করতে জানে। তখনই মাস্টারমশাই সাগরকে স্কুলে সবার সামনে কবিতা বলতে বলে, কিন্তু সাগর এতটাই ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়, সে কিছুই বলতে পারে না। এতে সাগরের বাবা অনেক অপমান হয় আর সাগরকে বাড়ি ফিরিয়ে আনে এবং সাগরের বাবা সাগরকে মারতে থাকে। সাগর তখন অনেক কান্না করে আর কাঁদতে কাঁদতে সাগর একটা টেপ রেডিও দেখতে পায় এবং সেই টেপ রেডিওতে সূর্যার মোটিভেশন সংলাপ শুনতে পায়। সাগরকে সেই সূর্যার মোটিভেশন সংলাপ একদম পাল্টে দেয়। তারপর দিনরাত সাগর সূর্যার সেই মোটিভেশন সংলাপ শুনতে থাকে আর সাগর পাশাপাশি সেই আবৃত্তি আর কবিতাগুলো চালিয়ে যায় এবং সাগরের মধ্যে একটা শক্তি তৈরি হয় এবং সেই আবৃত্তি সাগর সেই স্কুল মাস্টারকে শোনায় এবং মাস্টারমশাই শুনে অবাক হয়ে যায় এবং সাগরকে স্কুলে ভর্তি করিয়ে নেয়। এরপর থেকে সাগর হয়ে ওঠে সূর্যার বিগেস্ট ফ্যান। এই সব কিছু সাগর মহালক্ষ্মীকে বললে মহালক্ষ্মী তখন সাগরের প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। একটা মানুষ তার স্বপ্নের নায়ককে এত ভালোবাসে, না জানি তার প্রিয় মানুষটাকে কত ভালোবাসবে। তারপর মহালক্ষ্মীর বাবা আসলে মহালক্ষ্মী বাড়ি যাওয়ার সময় মহালক্ষ্মী সাগরকে হিরো বলে ডাকে আর হাসতে থাকে। এই সব দেখে তো সাগর পাগল হয়ে যায়। তারপর দিন সাগরের সাথে দেখা করতে মহালক্ষ্মী লাইব্রেরিতে আসে। তারপর মহালক্ষ্মী সাগরের হাতে সূর্যার নতুন মুভির অ্যালবাম দেয়। এটা দেখে সাগর তো অনেক খুশি হয়।
মহালক্ষ্মী বলে তার বাবা হলের মালিক, তাই তাদের কাছে এটা ছিল। তখনই মহালক্ষ্মী একটা টেপ রেকর্ড এনেছিল, সেটা বের করে এবং দুজনে সূর্যার নতুন মুভির গানগুলো শুনছিল। আর তখনই সেই রাইভাল গ্যাংরা আসে আর সাগরকে বলে, তোরা এখানে কি করছিস, তাও আবার একটা মেয়ের সাথে। তখনই মহালক্ষ্মী বলে, আমরা সূর্যার নতুন মুভির গান শুনছি, তাতে তোমাদের কি। তখনই রাইভাল গ্যাংরা মহালক্ষ্মীর হাত থেকে টেপ রেকর্ডটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। আর তখন সাগর অনেক রেগে যায় আর সাগর রাইভাল গ্যাংদের গায়ে হাত তুলতে যায়। আর তখনই তারা বলে, একবার সাসপেন্ড হয়েছিস, আবার কি সাসপেন্ড হতে চাস? সাগর বলে, সাসপেন্ডের ভয় আমি করি না, শুধু তোদের মহালক্ষ্মীর জন্য ছেড়ে দিলাম। তারপর রাতে সাগর মহালক্ষ্মীর টেপ রেকর্ডটা ঠিক করছিল। তখনই ঈশ্বর এসে বলে, তুই এসব কি করছিস? সাগর বলে, সূর্যার নতুন সিনেমার গান আমি শুনেছি। আর সেই গানটা সাগর ঈশ্বরকে শোনায়। ঈশ্বর চলে গেলে সাগর জোরে চেঁচিয়ে বলে, মহালক্ষ্মী তুমি শুধু আমার সারা জীবনের জন্য। তার পরদিন সেই টেপ রেকর্ডটা সাগর মহালক্ষ্মীর বাড়িতে দিতে আসে। তখনই মহালক্ষ্মীর বাবা পুরুষোত্তম বলে, তোমরা এখানে কেন? সাগর বলে, মহালক্ষ্মী আর আমি একই কলেজে পড়ি, তাই ওর টেপ রেকর্ডটা আমার কাছে ছিল, তাই দিতে এসেছি। সাগর তখন মহালক্ষ্মীকে টেপ রেকর্ডটা দেয়। পুরুষোত্তম বলে, এটা তো কলেজেও দিতে পারতে। তখনই সাগর বলে, কাল থেকে আমরা কলেজ যাব না, কাল থেকে আমাদের গ্রামে একটা যাত্রা উৎসব, আপনারা আসলে আমরা অনেক খুশি হব। এটা বলে সাগর যখন চলে যায়, তখন পুরুষোত্তমের ছেলে ধানুষকে বলে, নিজেদের মধ্যে ঝামেলা করে কি হবে, মানে সাগর বোঝায় দুদিন পর তো সাগর এই বাড়িতে জামাই হবে। তারপর সাগর চলে যায়। এদিকে গ্রামে যাত্রা উৎসবের জন্য ভালো করে গ্রামটাকে সাজানো হয়। তখনই একটি লোক সাগরকে বলে, পাশের গ্রামে সূর্যা শুটিং হচ্ছে। এটা শোনা মাত্র সাগর ছুটে চলে যায় ঘাটে। ঘাটে এসে সাগর দেখে মহালক্ষ্মী তাদের গ্রামে যাত্রা উৎসব দেখতে আসছে। এটা দেখে সাগর অনেক খুশি হয়। মহালক্ষ্মী মনে করে সাগর তাকে পিক আপ করতে এসেছে। তখনই সেই লোকটি সাগরকে বলে, কিরে সূর্যা শুটিং দেখতে যাবি না? মহালক্ষ্মী তখন বুঝতে পারে সাগর সূর্যা শুটিং দেখতে যাচ্ছে। মহালক্ষ্মী তখন সাগরকে বলে, তুমি সূর্যা শুটিং দেখতে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। সাগর পড়ে যায় মাঝখানে। মহালক্ষ্মী তখন সাগরকে বলে, তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর সাগর চলে যায় সূর্যা শুটিং দেখতে, কিন্তু সেখানে অনেক মানুষের ভিড়, তাই সাগর চলে যায় প্রডিউসারের কাছে। প্রডিউসার তখন একজনকে বলে, সূর্যার জন্য তুমি কলা আনোনি? তুমি জানো না স্যার কলা খেতে কত ভালোবাসে? এটা শুনে সাগর বলে, আমি এনে দেবো সূর্যার জন্য কলা। প্রডিউসার তখন সাগরকে বলে, কলা নিয়ে আসলে তোমার সাথে সূর্যার ফটো তোলার বন্দোবস্ত করে দেব। সাগর তখন দ্রুত কলা আনতে চলে যায়। তারপর সাগর কলা নিয়ে ফেরার সময় রাইভাল গ্যাংরা সাগরের পথ আটকায়। সাগর বলে, আজকে কোনো ঝামেলা চাই না, সুপারস্টার সূর্যার জন্য কলা নিয়ে যাচ্ছি। তারপর তারা সাগরের কাছ থেকে কলা কেড়ে নেয়। এতে সাগর রেগে গিয়ে তাদের মারধর করে। তারপর সাগর কলা নিয়ে ঘাটে আসলে কোনো নৌকা পাওয়া যায় না, তাই শুটিংয়ে আসতে সাগরের দেরি হয়ে যায়। আর এদিকে শুটিংও শেষ হয়ে যায়। প্রডিউসার বলে, আর একটু আগে আসলে সূর্যার সাথে তোমার ছবি তুলে দিতাম। সাগর বলে, কোনো সমস্যা নাই। প্রডিউসার তখন কলার দাম দিতে চাইলে সাগর বলে, না স্যার, এটা আমি ভালোবাসা থেকে করেছি, শুধু কলাটা যেন সূর্যার কাছে পৌঁছে দেবেন। সাগরের এই ভালোবাসা দেখে প্রডিউসার অনেক খুশি হয়। তারপর সাগর গ্রামে ফিরলে ঈশ্বর বলে, তুই এখন আসছিস? মহালক্ষ্মী তোর জন্য এখনো অপেক্ষা করে আছে। এটা শোনা মাত্র সাগর ছুটতে চলে যায় মহালক্ষ্মীর কাছে। মহালক্ষ্মী তখন সাগরকে বলে, তোমাদের গ্রামটা অনেক সুন্দর, আমাকে ঘুরে দেখাবে? সাগর তখন মহালক্ষ্মীকে নিয়ে নাগরদোলায় ওঠে আর সেখান থেকে পুরো গ্রামটাকে দেখাই। সাগর বলে, তুমি এখনো আমার জন্য অপেক্ষা করেছিলে? মহালক্ষ্মী বলে, তোমার সাথে দেখা না করে কিভাবে যাই বলো? তখনই মহালক্ষ্মী সেই টেপ রেকর্ডটা বের করে আর সাগর এখানে ইয়ারফোন লাগিয়ে দেয়। সাগর গান শোনার বদলে সাগর তার নিজের কথাগুলোই শুনতে পায়। আসলে সেদিন যখন মহালক্ষ্মীর টেপ রেকর্ডটা সাগর ঠিক করছিল, তখন সাগরের কথাগুলো সব রেকর্ড হয়ে যায়। সেদিন সাগর মহালক্ষ্মীকে নিয়ে ভালোবাসার কথা বলেছিল। পরে যখন মহালক্ষ্মী রেকর্ডিংটা শুনেছিল, তখন মহালক্ষ্মী অনেক খুশি হয়েছিল। এদিকে সাগর একদম চুপচাপ হয়ে যায়। সাগর কোনো কথাই আর বলতে পারে না। মহালক্ষ্মী তখন বলে, এত শক্ত হওয়ার কিছু নাই, আমিও তোমাকে ভালোবাসি। এরপর থেকে তারা দুজন একসাথে রোম্যান্স করে আর কলেজের অনুষ্ঠানে তারা নাচে আর একসাথে তারা ছবিও তোলে। তারপর সাগর সিনেমা হলে সিনেমা দেখতে আসলে মহালক্ষ্মী সাগরকে প্রজেক্টর রুমে নিয়ে আসে এবং একটা পর্যায়ে তারা একে অপরকে কিস করে বসে, যেটা সিনেমার পর্দাতে দেখা যায়। সেটা দেখে অনেক দর্শক মজা নেয়
এইসব কর্মকাণ্ড মহালক্ষ্মীর বাবা পুরুষোত্তমও দেখতে পায়। আর সিনেমা শেষ হলে পুরুষোত্তম সাগরকে অনেক মারধর করে। সাগর তখন বোঝায় যে তারা দুজন দুজনকে ভালোবাসে এবং তারা বিয়ে করতে চায়। পুরুষোত্তম বলে, তোর সাহস কি করে হলো আমার মেয়েকে বিয়ে করার? আমার মেয়েকে আমি রাজরানীর মতো বড় করেছি, আর আমার মেয়েকে তোর মতো একজন ফ্যান বয়ের হাতে তুলে দেব? পুরুষোত্তম তখন সাগরের বাবার নামে এবং গ্রামের নামে অনেক বাজে বাজে কথা বলে। সাগরের তখন মনে পড়ে যায় সেই ছোটবেলাকার কথা। শিক্ষক তার বাবাকে অনেক অপমান করেছিল, তাও আবার সাগরের বাগরুদ্ধর কারণে। তারপর সাগর তখন বাগরুদ্ধ হয়ে যায় এবং সাগর সুরিয়ার সেই মোটিভেশন সংলাপটা গাইতে থাকে। আর সাগরের তখন মনে জোর পায়। আর সাগর পুরুষোত্তমকে বলে, এতদিন ফ্যান বইয়ের ভালোবাসাটা দেখেছেন, এবার দেখবেন ফ্যান বইয়ের পাগলামি। সুরিয়ার 100তম সিনেমার আগেই আপনার চেয়ে বড় সিনেমা হল আমি আমার গ্রামে বানাবো। আর সুরিয়ার 100তম সিনেমা দিয়ে আমি আমার হল স্থাপিত করব। সিনেমার হলের নাম দেব মহালক্ষ্মী থিয়েটার। তারপর আমি আর মহালক্ষ্মী বিয়ে করব। তারপর সাগর পুরুষোত্তমকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে চলে যায়। তারপর সাগর ঈশ্বরকে সবকিছু জানায়। ঈশ্বর তখন বলে, তোর মাথা ঠিক আছে? একটা সিনেমা হল বানাতে কত টাকা লাগে তুই জানিস? পকেটে 2 টাকা নেই আর লাখ টাকার স্বপ্ন। সাগর ঈশ্বরকে বলে, পুরুষোত্তম শুধু আমাকে নয়, আমাদের গ্রামটাকে নিয়েও অনেক বাজে বাজে কথা বলেছে, এর জবাব তো আমি দিয়ে ছাড়বো। ঈশ্বর বলে, তোর বাবা তোকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে আর তুই জব খোঁজা বাদ দিয়ে এইসব করে বেড়াচ্ছিস, আমি আর তোর সাথে নেই। এই বলে ঈশ্বর অন্য নৌকা চড়ে চলে যায়। তারপর সিন বর্তমানে আসে। তারপর ঈশ্বর সুরিয়াকে জানায়, এরপর থেকে আমি সাংবাদিকতে ঢুকি। আমি ওই আর্টিকেলটা লিখেছি সেটা সাগরকে জানানোর জন্য, যাতে এই যে আপনার 100তম সিনেমা হচ্ছে না এইসব সাগর বাদ দেয়। এইসব শুনে সুরিয়া আর ঈশ্বর চলে যায় সাগরকে খোঁজার উদ্দেশ্যে। তারপর ঈশ্বর সুরিয়াকে বলে, যার ব্যাংকে 2 টাকা নেই সে 3 কোটি টাকা কিভাবে দিল? এরপর তারা চলে আসে পুরুষোত্তমের সিনেমা হলের সামনে। সেখানে একটা পোস্টারে দেখতে পায় মহালক্ষ্মী অন্য কোথাও বিয়ে হচ্ছে। কিন্তু মহালক্ষ্মী তো সাগরের সাথে বিয়ে হওয়ার কথা, তাহলে মহালক্ষ্মী এখন অন্য কোথাও কেন বিয়ে করছে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য তারা চলে যায় মহালক্ষ্মীর কাছে। মহালক্ষ্মী তখন বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হচ্ছিল। তখনই সুরিয়া বলে, তুমি সাগরকে বাদ দিয়ে অন্য কোথাও বিয়ে করছো কেন? মহালক্ষ্মী বলে, ঈশ্বর শুধু আপনাকে আমার আর সাগরের ভালোবাসার কথা বলেছে। সাগর যে আমাকে ধোঁকা দিয়েছে সেটা হয়তো আপনাকে জানায়নি। এরপর সিন ফ্ল্যাশব্যাকে আসে। একটা সিনেমা হল বানানোর জন্য কত টাকা লাগবে সেটা হিসাব করার জন্য সাগর আর টিকিট কাউন্টার চিঠি আর মহালক্ষ্মী একটা রেস্তোরাঁয় আসে। চিঠি সব হিসাব করে সাগরকে বলে। সাগর তো শুনে অবাক হয়ে যায়, এত টাকা সাগর কোথা থেকে পাবে? তারপর সাগর ব্যাংকে লোনের জন্য ব্যাংকে আসে। ব্যাংকের ম্যানেজার তখন সাগরকে কোনো কিছু বন্দুক দেওয়ার কথা বললে সাগর চুপ হয়ে যায়, কারণ সাগরের নামে তো কোনো কিছুই নেই, তার জন্য কোনো ব্যাংক তাদের লোন দেয় না। তারপর একদিন মহালক্ষ্মী সাগরের কাছে অনেকগুলো গয়না নিয়ে আসে আর বলে এগুলো বন্দুক দিতে হবে, কিন্তু সাগর সেগুলো নেয় না। তারপর সাগরের মাথায় একটা বুদ্ধি আসে। মানুষ টাকা খরচ করে সিনেমা দেখতে যায় শহরে, এখানে যদি নদীর ধারে খোলা মাঠে একটা সিনেমা হল বানানো যায়, সেই ভাবনা নিয়ে সাগর কাজে লেগে পড়ে। সাগর নদীর ধারে একটা সাদা কাপড় টাঙিয়ে সেটাকে বানায় স্ক্রিন এবং একটা প্রজেক্টর নিয়ে আসে, এবং সাগর খোলা মাঠে বানায় মহালক্ষ্মী সিনেমা হল। তারপর ডিস্ট্রিবিউট থেকে নিয়ে আসে সুরিয়ার নতুন মুভি, আর টিকিট কাউন্টারে সাগর তার মাকে বসায়। এরপর সিনেমা হলে আস্তে আস্তে লোক হতেই থাকে এবং হাউসফুল হয়ে যায় এবং খুব ভালোভাবে সিনেমা হল চলতে থাকে, আর আশেপাশে অনেক দোকানও বসে, আর সাগর সেখান থেকেও টাকা পায়। খুব ভালোই উপার্জন হচ্ছিল সাগরের। তারপর একদিন মহালক্ষ্মী তার বান্ধবীদের নিয়ে সাগরের সিনেমা হলে আসে, আর টিকিট না কেটেই ভেতরে ঢুকলেই সাগরের মা বলে, টিকিট না কেটে ভেতরে যাওয়া যাবে না। মহালক্ষ্মী বলে, এই সিনেমা হল আমার নামে, আমি কেন টাকা দিতে যাব? সাগরের মা তখন কিছুই বুঝতে পারে না। তারপর সেখানে সাগরের বাবা আসে এবং বুঝতে পারে সাগর মহালক্ষ্মীকে ভালোবাসে, আর তখনই সাগর চলে আসে। তারপর সাগর মহালক্ষ্মীকে নিয়ে যায় তার স্বপ্নের একটা জিনিস দেখাতে। সেখানে একটা তারা সিনেমা হল বানাবে এবং তারা দুজন একসাথে গল্প করে। তারপর মহালক্ষ্মী বাড়িতে ফিরে আসলে পুরুষোত্তম বুঝতে পারে যে মহালক্ষ্মী সাগরের সাথে দেখা করতে গিয়েছিল, এবং পুরুষোত্তম মহালক্ষ্মীকে অনেক বকাঝকা করে। মহালক্ষ্মী তখন বলে, সাগর নদীর ধারে একটা সিনেমা হল বানিয়েছে, সেখানে রোজ হাউসফুল হচ্ছে। এটা শুনে পুরুষোত্তম তার ছেলেকে কিছু একটা করতে বলে। তার পরদিন খবরে নিউজ আসে আন্দ্রা কিং সুরিয়ার 100তম সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। এটা শুনে সাগর মোটেও খুশি হয় না, কারণ সাগর তো এখনও সিনেমা হল করার টাকা জোগাড় করতেই পারেনি।
তাও আবার সাগর পুরুষোত্তমকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে। তারপর রাতে পুরুষোত্তমের ছেলে ধানুষ সাগরের সিনেমা হলে আগুন লাগিয়ে দেয় এবং সাগরকে তারা মারতে থাকে। সাগর তখন মার খায় আর সাগর মাটিতে পড়ে গেলে হাতে তার বালে লেগে যায়। সাগরের মাথায় তখন একটা দারুণ উপায় আসে। সাগরের এলাকায় তো নদী আছে, আর সেখান থেকে সাগর যদি বালি নিয়ে গিয়ে বিক্রি করে তাহলে ভালো প্রফিট হবে। সাগর সিনেমা হল বানানোর সময় খোঁজ নিয়ে জেনেছিল বালির চাহিদা কতটা। এটা মাথায় আসলে সাগর সবাইকে মারতে থাকে, শুধু ছেড়ে দেয় পুরুষোত্তমের ছেলে ধানুষকে। এবং সাগর ধানুষকে বলে সিনেমা হল তো আমি বানাবই, আর এটা যেন ধানুষ পুরুষোত্তমকে জানিয়ে দেয়। ধানুষ বাড়ি এসে তার বাবাকে জানায়, এতে পুরুষোত্তম অনেক ভয় পেয়ে যায়। তারপর সাগর ডিলারের কাছে আসে এবং বলে আমি ট্রাকে করে বালি নিয়ে আসবো আর আপনাকে বিক্রি করব। এবং তাদের মধ্যে সেই মতো ডিল হয়। তারপর সাগর গ্রামের সবাইকে একত্রিত করে আর বলে আমাদের আর অন্যের কাজ করতে হবে না, আমাদের নদী থেকে বালি তুলে আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারি। এটার জন্য সবাই আবার প্রশ্ন তোলে। তখন সাগরের বাবা সবাইকে বোঝাতে থাকে। তখনই সাগরের বাবা বলে যদি কেউ না যায় তাহলে আমি যাব আমার ছেলের সাথে বালি উত্তোলন করতে। তারপর সাগর ও তার বাবা নদীতে বালি ওঠানোর জন্য নৌকা নামালে পুরো গ্রাম তাদের সাথে কাজ করতে আসে এবং সবাই মিলে বালি তুলে ট্রাকে লোড করতে থাকে। তারপর সাগর ডিলারের কাছে বালি বিক্রি করে। ডিলার টাকা দিলে সাগর অনেক খুশি হয়। তারপর গ্রামবাসী তাদের পরিশ্রমের টাকা পেয়ে অনেক খুশি হয়। এইভাবে সাগর অনেক টাকা উপার্জন করে। তারপর সাগর সিনেমা হল বানানোর জন্য প্রস্তাব নিয়ে যায় সাব কালেক্টরের কাছে এবং কালেক্টর অনুমতি দেয়। এর মধ্যে তৈরি হয়ে যায় সাগরের সিনেমা হল। এর আগে এই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। বিদ্যুতের লাইন দেওয়া হলে সাগর আসে সিনেমা হলে। সাগরের স্বপ্নের সিনেমা হল একদম তৈরি। তারপর সাগর চলে যায় ডিস্ট্রিবিউশনের ডাইস কিনতে, কিন্তু সেটা পুরুষোত্তম অনেক আগেই বেশি টাকা দিয়ে কিনে নেয়। এটা জানতে পেরে সাগর চলে যায় পুরুষোত্তমের বাড়িতে। সাগর তখন পুরুষোত্তমকে বলে আপনি তো আমাকে আটকাতে চেয়েছিলেন, দেখেন আমি সিনেমা হল বানিয়ে ফেলেছি, সেটা সামনে উদ্বোধনও করব। মহালক্ষ্মী তখন সাগরকে দেখতে পায় এবং সাগরকে সাধুবাদ জানায়। তারপর সাগর চলে যায় সেই প্রডিউসারের কাছে যেদিন সাগর শুটিং ফ্লোরে দেখা হয়েছিল। সাগর তখন প্রডিউসারকে বলে আমি ডিস্ট্রিবিউশনের ডাইস কিনতে যাচ্ছি, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না। প্রডিউসার বলে ওই এলাকায় পুরুষোত্তম পেয়েছে, তাই এখন আর কিছু করা যাবে না। সাগর তখন অনেক রিকোয়েস্ট করে। প্রডিউসার তখন সাগরকে অনেক বড় প্রডিউসার নায়কের কাছে নিয়ে আসে। তখন মুভির শুরুর অংশ দেখানো হয়, অর্থাৎ সুরিয়া তার 100তম সিনেমার জন্য কোনো প্রযোজক না পেয়ে প্রযোজক নায়ককে ফোন করেছিল। নায়ক তখন সুরিয়াকে বাবার রোলে অভিনয় করার সুযোগ দেয়। এইসব সাগর শুনছিল। ফোনটা কেটে দিলে নায়ক সুরিয়াকে নিয়ে অনেক টিটকিরি মারতে থাকে আর সুরিয়াকে নিয়ে মজা করতে থাকে। এটা দেখে সাগরের মাথা গরম হয়ে যায় আর সাগর নায়ককে বলে সুরিয়ার রিসেন্ট মুভিগুলো আপনার কারণে ফ্লপ হয়েছে, আপনার ছেলে কোনো অভিনেতা হলো নাকি? তারপর নায়ক সাগরকে বের করে দেয়। এতে সাগরের হল পাওয়ার রাইটস আরও কমে যায়। তারপর সাগর গ্রামে ফিরে আসলে ঈশ্বর খবরের কাগজে সুরিয়াকে নিয়ে একটা আর্টিকেল লেখে। সেখানে লেখা ছিল সুরিয়ার 100তম সিনেমা টাকার অভাবে হচ্ছে না। সাগর তখন সেই খবরের কাগজটা আগুন লাগিয়ে দেয়। এমন নিউজ পড়ে গ্রামের লোক হাসতে থাকে, কিন্তু সুরিয়ার এমন অবস্থা দেখে সাগর অনেক ভেঙে পড়ে। তারপর সাগর একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সুরিয়ার ক্যারিয়ার বাঁচাতে চলে যায় পুরুষোত্তমের কাছে। আর পুরুষোত্তমকে সাগর বলে আমি আমার সিনেমা হল বিক্রি করতে এসেছি, আপনি এটা কিনে নিন। পুরুষোত্তম বলে আমি তোমার সিনেমা হল কেন কিনবো? সাগর বলে আমার চ্যালেঞ্জ ছিল আমি সিনেমা হল বানাবো, আর আপনি যদি সিনেমা হলটা কিনে নেন তাহলে আমি হেরে যাব আর মহালক্ষ্মীকে আমি ছেড়ে দেব। আর এই সব কিছু মহালক্ষ্মী উপর থেকে শুনছিল। পুরুষোত্তম তখন সিনেমা হল কিনতে রাজি হয় এবং পুরুষোত্তম মহালক্ষ্মীর হাত দিয়ে টাকাটা পাঠায়। সাগর তখন মহালক্ষ্মীকে বোঝানোর চেষ্টা করে যে তার প্রিয় অভিনেতার ক্যারিয়ার বাঁচানোর জন্য সে এটা করছে। আর তখনই মহালক্ষ্মী সাগরকে একটা চড় মারে আর বলে তুমি শুধু নায়কের ক্যারিয়ারটা দেখলে আর আমাদের ভালোবাসা দেখলে না, তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসনি, আমাকে তুমি ধোঁকা দিয়েছ। এই বলে মহালক্ষ্মী চলে যায়। তারপর সিন বর্তমানে আসে। মহালক্ষ্মীর মুখে এইসব কথা শুনে সুরিয়া অনেক ইমোশনাল হয়ে পড়ে। একজন ফ্যান যে তাকে এতটা ভালোবাসে সে কল্পনা করতে পারেনি। সুরিয়া তখন বলে আমার একজন ফ্যান আমার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিল, সাগর যে আমার ফ্যান এটা আমার সৌভাগ্য। সুরিয়া তখন মহালক্ষ্মীকে বলে সাগর তোমার জন্য একদম পারফেক্ট, তুমি অন্য কাউকে বিয়ে করো না, না হলে পরে তোমাকে পস্তাতে হবে।
ও তোমার জন্য জিততে চেয়েছিল আর হেরেছে শুধু আমার জন্য। আর তখনই পুরুষোত্তম ঘরে আসে। সুরিয়াকে দেখে তো পুরুষোত্তম অবাক হয়ে যায় আর বলে, স্যার আপনি বিয়েতে এসেছেন? সুরিয়া বলে, আমি বিয়েতে আসিনি, আমি এসেছি সাগরের সাথে দেখা করতে। সাগর হলো খাঁটি সোনা। এই বলে সুরিয়া বেরিয়ে চলে যায়। আর বিয়ে বাড়ির সকলে সুরিয়ার সাথে ছবি তোলার জন্য পিছনে পড়ে। এমনকি বিয়ের বরও চলে যায় সুরিয়ার সাথে ছবি তোলার জন্য। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে সাগরের পুরো গ্রাম ডুবে যায়। সাগর বাইরে এসে দেখে পুরো গ্রাম ভেসে গেছে। এদিকে সুরিয়া ঘাটে আসলে একটা মাঝিকে দেখতে পায়। মাঝি তখন এই প্রবল বৃষ্টির কারণে কাউকে নিয়ে যেতে রাজি হয় না। মাঝি তখন সুরিয়াকে দেখতে পায় এবং সুরিয়াকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। প্রবল বৃষ্টিতে তারা সাগরে খোঁজে যেতে থাকে। এদিকে সাগর গ্রামের সকলকে নিয়ে আসে সে সিনেমা হলের কাছে, কারণ সিনেমা হলটা অনেক উঁচুতে ছিল এবং সবাইকে সাগর সিনেমা হলের ভেতরে নিয়ে আসে। গ্রামের মানুষজন তাদের সবকিছু হারিয়ে অনেক কান্না করতে থাকে। এদিকে সাগরও মন খারাপ করে বসে থাকে। আর তখনই সুরিয়া সিনেমা হলে প্রবেশ করে। সুরিয়া ছায়া পর্দায় পড়লে সাগর বুঝতে পারে আন্দ্রা কিং সুরিয়া এখানে এসেছে। সুরিয়া তখন সাগরকে খুঁজতে থাকে। ঈশ্বর তখন সাগরকে দেখিয়ে বলে, এই হচ্ছে সাগর। আর তখন একটি নিস্তব্ধ হয়ে যায়। তারপর সাগরের কাছে সুরিয়া আসে। সাগর তখন সামনাসামনি আন্দ্রা কিং সুরিয়াকে দেখে অনেক চুপচাপ হয়ে যায়। হলের সবাই সুরিয়াকে দেখে বেশ অবাক হয়। সুরিয়া তখন সাগরকে বলে, তুমি আমায় এত ভালোবাসো কেন? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য? সাগর বলে, আপনি আমাকে জীবন্ত করেছেন, আমি ভেঙে পড়েছিলাম, আপনি আমাকে মোটিভেট করেছেন। সুরিয়া বলে, আমি তো একটা ফিল্ম স্টার, আমি কী বা করেছি তোমার জন্য? সাগর তখন সুরিয়া সেই মোটিভেশন সংলাপটা বলতে থাকে। এটা শুনে গ্রামের সকলে যেন প্রাণ ফিরে পায়। সাগর বলে, আপনার মোটিভেশন সংলাপ সবাই শুনে জীবন্ত প্রাণ ফিরে পেয়েছে। সুরিয়া তখন সাগরকে জড়িয়ে ধরে আর সুরিয়া চোখে জল আসে। সুরিয়া সাগরকে বলে, আমি তো তোমাকে খুঁজতে এসেছিলাম আর আমি নিজেকেই নিজের মধ্যে খুঁজে পেলাম। আন্দ্রা কিং নাম তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু আসল আন্দ্রা কিং তুমি নিজেই। পরের দিন সুরিয়া চলে যেতে থাকে আর মহালক্ষ্মী সাগরের কাছে ফিরে আসে। সাগরের সব কিছু আগের মতো হয়ে যায়। তারপর ঈশ্বর সুরিয়া আর সাগরকে নিয়ে একটা আর্টিকেল লেখে, যেটা দেখে সুরিয়া আর তার ওয়াইফ অনেক খুশি হয়। আর সুরিয়া তার ম্যানেজারকে বলে, বাড়ি গাড়ি বিক্রি করে দাও, 100তম সিনেমা আমাকে করতে হবে। এদিকে সুরিয়া তার 100তম সিনেমা শুটিং শুরু করে। আর এদিকে সাগর সিনেমা হল আর মহালক্ষ্মীকে পেয়ে খুশিতে দিন কাটাতে থাকে। আর এইখানে মুভিটি সমাপ্ত হয়। একজন ফ্যান তার ভালোবাসার মানুষকে ছেড়ে স্বপ্নের নায়ককে বেছে নিয়েছিল। এখানে আপনি কাকে সমর্থন করবেন, সাগরের এই পাগলামি নাকি তার ভালোবাসাকে? সেটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।